বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত। সূরা মায়েদার ৩ নম্বর আয়াতের তিলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق. اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শূকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দ্বীনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে। কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 6 মার্চ 21 ফাল্গুন এবং ফার্সি 16 ইসফান্দ।
রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতের প্রথমে শুনবেন পারস্য উপসাগরে ইহুদিবাদী ইসরায়েলের হঠকারিতার বিরুদ্ধে ইরানের হুঁশিয়ারি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অনিয়ম দুর্নীতির অভিযোগ নিয়ে ঢাকার প্রতিবেদন। এরপর রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণ। তারপর থাকবে নিয়মিত পরিবেশনা, কথাবার্তা এবং প্রান্তিক আয়োজনে শুনবেন ধারাবাহিক অনুষ্ঠান ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইসরায়েলি জাহাজে হামলার দাবি নাকচ করল ইরান। ভুল হিসাব নিকাশের ব্যাপারে তেহরানের হুঁশিয়ারি। জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়নি, শুধু সুপারিশ করা হয়েছে বলেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা, দলে বাড়ছে ক্ষুব্ধ লোকের সংখ্যা। এবং পাকিস্তান সংসদে আস্থা ভোটে বিজয়ী হয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান, বিরোধী জোটের ভোট বর্জন। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। লেবাননের প্রখ্যাত আলেম শেখ আহমদ আল জেইনের মৃত্যুতে শোক বার্তা দেয়ায় ইরানের সর্বোচ্চ নেতার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ। তিনি ইরানের সর্বোচ্চ নেতার কাছে পাঠানো এক বার্তায় বলেছেন, শেখ আহমদ আল জেইনের পথ অনুসরণ ও তার স্বপ্ন বাস্তবায়নে তৎপরতা অব্যাহত রাখবে হিজবুল্লাহ। গত সপ্তাহে লেবাননের ওই আলেমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বার্তা দিয়েছিলেন আয়াতুল্লাহিল উজমা খামেনি। লেবাননের প্রখ্যাত সুন্নি আলেম ও সাবেক বিচারক শেখ আহমদ আল জেইন গত সপ্তাহে ইন্তেকাল করেন। এ আলেম দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামকে বাইতুল মুকদ্দাস মুক্ত করার একমাত্র পথ বলে মনে করতেন। এ কারণে দখলদার ইসরায়েল বহুবার তাকে হত্যার চেষ্টা চালিয়েছে এবং নানাভাবে কষ্ট দিয়েছে। ওমান সাগরে সম্প্রতি ইসরায়েলি মালিকানাধীন একটি জাহাজে বিস্ফোরণের জন্য ইরানকে দায়ী করে তেল আবিব যে বক্তব্য দিয়েছে তাকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান একই সঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলের পক্ষ থেকে যে কোনো ভুল হিসাব নিকাশের পরিণতির ব্যাপারে গোটা বিশ্বকে সতর্ক করে দিয়েছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাবাঞ্জি এই সংস্থার মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে লেখা আলাদা আলাদা চিঠিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, সম্পূর্ণ ধারণা প্রসূতভাবে ইহুদিবাদী ইসরায়েল তার মালিকানাধীন জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করছে। রাবাঞ্জি বলেন, ওমান সাগরের সাম্প্রতিক এই হামলার ধরন থেকে বোঝা যায় এটি এমন এক গোষ্ঠীর কাজ যারা তাদের অবৈধ লক্ষ্য অর্জন করার লক্ষ্যে শয়তানি নীতি অনুসরণ করছে। ভিয়েনা ভিত্তিক আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গারিবাবাদী বলেছেন, পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদে হত্যার সঙ্গে জড়িতরা বিনা জবাবে পার পাবে না। তিনি আজ আরো বলেন, বিভিন্ন সাক্ষ্য প্রমাণে এটা স্পষ্ট বিজ্ঞানী ফাকরিজাদে হত্যায় ইহুদিবাদ ইসরায়েল জড়িত। এই অমানবিক অপরাধ যজ্ঞের জন্য ইসরায়েলকে জবাবদিহি করতে হবে। কাজেম গারিবাবাদী আরো বলেন, এ ধরনের নৃশংস ও বিপজ্জনক পদক্ষেপের পরিণতি ভালো হবে না। এটা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উপর
খারাপ প্রভাব ফেলবে। তিনি বলেন, সন্ত্রাসবাদ হচ্ছে গোটা বিশ্বের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এটা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। ইরান আইএই এর সদস্য দেশ হিসেবে গোটা বিশ্বের কাছে আহ্বান জানাচ্ছে তারা যেন পরমাণু বিজ্ঞানী ফাকরিজাদে হত্যার বিরুদ্ধে অবস্থান নেয় এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করে। গত 27 নভেম্বর রাজধানী তেহরানের অদূরে এক সন্ত্রাসী হামলায় শহীদ হন পরমাণু বিজ্ঞানী ফাকরিজাদে। ইরানের পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসা নিয়ে আলোচনা করতে অবিলম্বে জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে রাশিয়া। জাতিসংঘের ইউরোপীয় দপ্তরগুলোতে নিযুক্ত রুশ স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ এ আহ্বান জানিয়েছেন। তিনি শুক্রবার রাতে রাশা 24-কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, তার দেশ যে জরুরি বৈঠকের দাবি জানিয়েছে তার উদ্দেশ্য আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনা এবং ইরানকে তার প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করতে উৎসাহিত করা। এর আগে গত বৃহস্পতিবার পশ্চিমা বার্তা সংস্থাগুলো খবর দেয়, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএই এর নির্বাহী বোর্ডের সভায় ইরান বিরোধী প্রস্তাব উত্থাপন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স। 3 ইউরোপীয় দেশের এই সিদ্ধান্তের ফলে ইরানের পরমাণু সমঝোতা নিয়ে চলমান অচলাবস্থা অবসানের সুযোগ সৃষ্টি হয়েছে। আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন বলছে তারা পরমাণু সমঝোতায় ফিরতে চায়, কিন্তু আগে ইরানকে পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করতে হবে বলে দাবি তুলেছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা 24 ঘণ্টায় ড্রোনের সাহায্যে সৌদি আরবের কিং খালিদ বিমান ঘাঁটিতে 3 বার সফলভাবে হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি একথা জানিয়েছেন। তিনি বলেন, সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের ওপর যে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে এবং যে অপরাধ করে আসছে তার জবাবে এসব ড্রোন হামলা চালানো হয়েছে। জেনারেল সারি বলেন, হুথি আন্দোলনের যোদ্ধারা এবং ইয়েমেনের সামরিক বাহিনী নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাম্মাদ ড্রোনের সাহায্যে কিং খালিদ বিমান ঘাঁটিতে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এ হামলায় 2টি ড্রোন ব্যবহার করা হয়। তিনি বলেন, বিমান ঘাঁটির লক্ষ্যবস্তুগুলোতে সফলতার সঙ্গে ইয়েমেনি ড্রোন আঘাত হানে। এর আগে ইয়েমেনের 5টি কাসেব 2কে ড্রোন দিয়ে ওই ঘাঁটিতে সফল হামলা চালানো হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়নি, শুধু সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে বোঝার ভুল রয়েছে, একথা বলেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। এ সম্পর্কে আরো জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়নি, শুধু সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে বোঝার ভুল রয়েছে। বিষয়টি নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে বিএনপি রাজপথে সোচ্চার হবার প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে কিছুটা সুর নরম করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক আজ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন। মন্ত্রী মোজাম্মেল হক বিষয়টিকে ব্যাখ্যা করে বলেন, এ বিষয়ে বোঝার ভুল আছে। যেদিন আমরা মিটিং করি সেদিন কিছু লোকের খেতাব বাতিলের সুপারিশ করা হয়। এরা কারা? এরা হচ্ছে আত্মস্বীকৃত খুনি, যারা আদালত কর্তৃক দোষী সাব্যস্ত। এই পর্যায়ে আলোচনা হয়েছিল যে বঙ্গবন্ধুর খুনিদের সাথে জিয়াউর রহমান জড়িত ছিল। অনেকেই অনেক উদাহরণ দিয়েছে। তিনি যে খুনি সেটার পক্ষে অনেকেই অনেক তথ্য দিয়েছে। মন্ত্রী বলেন, কেউ কেউ পত্রিকায় লিখেছেন এটা বাতিলের জন্য সুপারিশ করা হয়েছে, কেউ কেউ বলেছেন কমিটি করা হয়েছে। আমি চেষ্টা করছি মিডিয়ার বিষয়টা পরিষ্কার করতে। আমরা খেতাব বাতিল করিনি। সিদ্ধান্ত হয়েছিল যে তদন্ত কমিটি করে তার রিপোর্ট প্রাপ্তির প্রেক্ষিতে বিশ্লেষণ করে আমরা সিদ্ধান্ত নেব। সিদ্ধান্ত হয়েছে তিনি কবে, কোথায়, কিভাবে খুনের সঙ্গে জড়িত ছিল সেটা খুঁজে বের করার। এটা বের করার পর আমরা জাতির সামনে পেশ করব। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আমরা একটি কমিটি করে দিয়েছি। 2 মাসের মধ্যে কমিটিকে দালিলিক প্রমাণ, কবে, কত তারিখে কি করেছেন এসব প্রমাণ দাখিল করতে হবে। তারপর রিপোর্ট পাওয়ার পর কমিটিতে আলোচনা হবে। তদন্ত কমিটির রিপোর্ট প্রাপ্তির প্রেক্ষিতে চুলচেরা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর 7ই মার্চের ঐতিহাসিক ভাষণকে নিষিদ্ধ করে এখন বিএনপি 7 মার্চের কর্মসূচি পালন করছে। এটা আরেকটা রাজনৈতিক ভণ্ডামি, এটা ছাড়া আর কিছুই নয়। এটা বিএনপির লোক দেখানো। আজ দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভার শুরুতে তিনি এসব কথা বলেন। ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণার পর থেকে দলের মধ্যে ক্ষুব্ধ লোকের সংখ্যা বেড়ে চলেছে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম। ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণার পর থেকে দলের মধ্যে বিক্ষুব্ধদের সংখ্যা বাড়ছে। কেউ কেউ দল ছেড়েছেন, কেউ বা ক্ষোভ প্রকাশ করতে বিভিন্ন পথ অবলম্বন করছেন। গতকাল শুক্রবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের জামাতা ইয়াসির হায়দরকে প্রার্থী না করায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে এক বার্তায় বলেন, কয়েক বছর আগে একজন আমাকে বলেছিলেন যে তারকা বা বিখ্যাত হলে সহজেই টিকিট পাওয়া যায়। তখন ওর কথা গুরুত্ব দিয়ে শোনা উচিত ছিল আমার। যারা বছরের 365 দিন 24 ঘন্টা তথাকথিত দলের জন্য অক্লান্ত পরিশ্রম করে যান, দিনের শেষে উপেক্ষিতই থেকে যান তারা, এটাই কঠিন বাস্তব। অন্যদিকে প্রার্থী না করায় তৃণমূল ত্যাগ করে কংগ্রেসে যোগ দিয়েছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য ও রঘুনাথগঞ্জ 2 ব্লকের সাবেক তৃণমূল সভাপতি নাসির শেখ। আজ শনিবার তার পাশাপাশি তৃণমূলের কয়েক হাজার কর্মী সমর্থক কংগ্রেস দলে যোগ দিয়েছেন। নাসির শেখ আজ বলেন, আগামী 2 মে ভোটের ফল প্রকাশের পরে তৃণমূলের অবস্থা হবে গভীর সমুদ্রে ফুটো হয়ে যাওয়া নৌকার মতো। তাই আমরা অধীর চৌধুরীর নেতৃত্বে জাতীয় কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আস্থা ভোটে বিজয়ী হয়েছেন। ক্ষমতা থেকে বিদায় নেওয়ার জন্য দেশটির বিরোধী দলগুলোর পক্ষ থেকে ইমরান খানের উপর ব্যাপক চাপ সৃষ্টি করা হলে সংসদে আস্থা ভোটের আয়োজন করা হয়। কিন্তু শেষ পর্যন্ত সেই ভোটে বিজয়ী হলেন ইমরান খান। পাকিস্তানের জাতীয় সংসদের নিম্নকক্ষে এই ভোটাভুটির আয়োজন করা হয়। 242 জন সদস্যের মধ্যে ইমরান খানের পক্ষে ভোট দিয়েছেন 178 জন। প্রেসিডেন্ট আরিফ আলভি সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করে আস্থা ভোটের আয়োজন করেন। আস্থা ভোটে জিততে ইমরান খানের দরকার ছিল 172 জন সংসদ সদস্যের সমর্থন। 11 দলীয় জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট বা পিডিএম আজকের ভোট বর্জন করে। মিয়ানমারে সেনা শাসনের অবসান ঘটিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য দ্রুত ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টাইন বারজেনার। মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে কয়েক ডজন বিক্ষোভকারী নিহত হওয়ার পর তিনি এ আহ্বান জানালেন। ক্রিস্টাইন বারজেনার স্পষ্ট করে বলেছেন, মিয়ানমারের পরিস্থিতি মানবিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। দ্রুত এই অবস্থা ঠেকানো দরকার। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে বারজেনার আরো বলেন, মিয়ানমার বিষয়ে আগের যে কোনো সময়ের চেয়ে এখন ঐক্য প্রতিষ্ঠা বেশি জরুরি। জাতিসংঘের এই বিশেষ দূত বলেন, আমি প্রতিদিন অন্তত 2000 বার্তা পাচ্ছি যাতে মিয়ানমার বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য দেশটির নারী, পুরুষ, শিক্ষার্থী নির্বিশেষে সমাজের সাধারণ মানুষ মিয়ানমার বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে। তারা এই আস্থা রাখছে যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মিয়ানমার বিষয়ে কিছু একটা করবে। গত 1 ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেত্রী অং সান সুচি সহ বহু রাজনৈতিক নেতা ও মন্ত্রীকে আটক করে এবং সেনাপ্রধান মিন অং ফ্লাই রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসাইন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের বিরুদ্ধে কল্পিত অভিযোগ আরোপে অভ্যস্ত হিজবুল্লাহ ইসরায়েল
আবারও ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বানোয়াট এক অভিযোগ করেছে। এর সম্ভাব্য কারণ ও উদ্দেশ্য সম্পর্কে আজকের দৃষ্টিপথে প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন গাজী আব্দুর রশিদ। ইরানের বিরুদ্ধে কল্পিত অভিযোগ আরোপে অভ্যস্ত ইহুদিবাদী ইসরায়েল আবারও ইসলামী এই রাষ্ট্রের বিরুদ্ধে বানোয়াট এক অভিযোগ করেছে। গত 25 ফেব্রুয়ারি ওমান সাগরে ব্রিটেনের ভুয়া পরিচিতি ব্যবহারকারী ইহুদিবাদী ইসরায়েলের একটি মালবাহী জাহাজে বিস্ফোরণের সন্দেহজনক ঘটনা ঘটে। বিস্ফোরণে জাহাজটির দুটি স্থানে সামান্য গর্ত হয়। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কোনো প্রমাণ না দেখিয়েই দাবি করেছেন ইরান এ বিস্ফোরণে জড়িত। জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি মাজিদ তাকসে রাভান্সি জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে পাঠানো এক চিঠিতে ইসরায়েলি ওই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ওই ঘটনার বৈশিষ্ট্যগুলো থেকে এটা স্পষ্ট অবৈধ স্বার্থ হাসিলে সচেষ্ট ও শয়তানি নীতি চর্চাকারী মহলগুলোরই কাজ ছিল ওই ঘটনা। ঘরোয়া সংকট সহ নানা সংকটে জর্জরিত ইসরায়েল তার অপরাধগুলোর দিক থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরিয়ে নিতে সাজানো সংকটের নাটক মঞ্চস্থ করতে অভ্যস্ত। নিজেকে অসহায় বা মজলুম হিসেবে তুলে ধরাও তার এসব নাটকের অন্যতম উদ্দেশ্য। তাই জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি তার দেশের বিরুদ্ধে হঠকারী কোনো সামরিক পদক্ষেপের বিষয়ে দখলদার ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল কোনো ভুল পদক্ষেপ নিলে তার মারাত্মক পরিণতি তাকে ভোগ করতে হবে। তিনি বিশ্ববাসীকে এই বাস্তবতা ও ইসরায়েলি ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। পশ্চিম এশিয়ায় সিরিয়া ও ইরাক সহ সম্প্রতি ইয়েমেনেও প্রতিরোধকামী শক্তিগুলোর বিজয় আর অগ্রাভিযানে ইসরায়েল ছাড়াও পাশ্চাত্য ও তাদের স্থানীয় সেবাদার সরকারগুলো আতঙ্কিত হয়ে পড়েছে। আর এ অবস্থায় বৈধতা সংকটে থাকা বর্ণবাদী ইসরায়েল পারস্য উপসাগরে নতুন সংকট বা উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে। কোন কোন বিশ্লেষক বলছেন, ইসরায়েল পারস্য উপসাগরে তার নৌশক্তির অনুপ্রবেশ ঘটানোর অজুহাত খুঁজছে এবং ইরানকেই এ অঞ্চলের একমাত্র হুমকি বলে তুলে ধরার চেষ্টা করছে। এইসব বাস্তবতার আলোকে ইসরায়েলি জাহাজে কথিত বিস্ফোরণের ওই ঘটনাকে বিশ্লেষকরা সন্দেহজনক বলেই মনে করছেন। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BN। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। ফিরে আসছি দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের অনিয়ম দুর্নীতি নিয়ে সর্বত্র আলোচনা চলছে। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন। বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত উপাচার্যদের অনিয়ম দুর্নীতির কাহিনীগুলো এখন সর্বত্র আলোচিত হচ্ছে। এরকম 11টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, নিয়োগে অনিয়ম সহ বেশ কিছু অভিযোগের তদন্ত করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। ইতিমধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে তদন্তের পর সে বিষয়ে সুপারিশ সহ প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমাও দেয়া হয়েছে। তবে তদন্তে প্রমাণ মিললেও সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চাওয়ার মধ্যেই আটকে থাকছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়টি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সূত্রে জানা গেছে, এসব ভিসিদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার মধ্যে 80% বেশি হচ্ছে আর্থিক অনিয়ম নিয়ে, আর বাকি যেসব অভিযোগ পাওয়া গেছে তার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে নিয়োগ সংক্রান্ত বিষয়। নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা গেছে পছন্দের প্রার্থীর জন্য নিয়োগের নিয়ম কানুন শিথিল করা হচ্ছে, আবার যে পদের যোগ্য নয় তাকে সে পদে নিয়োগ দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বিরুদ্ধে যেসব অভিযোগ অনিয়ম দৃশ্যমান হওয়ায় সেগুলো প্রমাণের জন্য অনেক সময় তদন্তেরও প্রয়োজন হয় না। তদন্ত কার্যক্রমেও এক ধরনের কালক্ষেপণ চলছে। সম্প্রতি যেসব সরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজবুল হাসান কলিমুল্লাহর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিষয়ে 40টিরও বেশি অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্ত করছে ইউজিসির দুটি দল। এরই মধ্যে একটি দল তাদের তদন্ত প্রতিবেদন এবং সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছে। আপনারা জানেন যে মাননীয় উপাচার্যকে আমাদের মহামান্য আচার্য নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে, এবং এটার জন্য আসলে একটা আইন আছে, আমাদের সংবিধান কর্তৃক প্রণীত আইন। সেই আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়ে থাকে। কিন্তু এই উপাচার্য আসার পর সেই আইনকে সম্পূর্ণভাবে পদদলিত করে নিজের ইচ্ছা মতো বিশ্ববিদ্যালয় পরিচালনা করে আসছেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক অনিয়ম প্রসঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমেরিটাস সিরাজুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, আসলে উপাচার্যদের অনিয়ম কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সমাজের সার্বিক চিত্রের একটি প্রতিফলন। যদিও বিপদগামী সমাজের পথপ্রদর্শকের ভূমিকায় থাকার কথা ছিল বিশ্ববিদ্যালয়। তিনি বলেন, একজন উপাচার্য বিশ্ববিদ্যালয় সবার জন্য দৃষ্টান্ত হওয়ার কথা। দুঃখজনক বিষয় হচ্ছে, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা দৃষ্টান্ত রাখছেন ঠিকই, সেটি অনিয়মের। জবাবদিহিতা না থাকার কারণে উপাচার্যরা এসব অনিয়মে জড়িয়ে পড়ছেন। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব AKM আফতাব হোসেন প্রামাণিক গণমাধ্যমকে বলেছেন, অনিয়ম করে কারোরই পার পাওয়ার সুযোগ নেই। প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষী অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা এই অনুষ্ঠান শুনছেন